আসসালামু আলাইকুম। আগের দিনই ঠিকঠাক মতো বল ফেলতে পারছিলেন না সাকিব আল হাসান। পরের দিন এত সুন্দর, এত চমৎকার, এত নিখুঁত বোলিং করেছেন যে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে হয়েছে। দুটা উইকেট পেয়েছেন, ব্যাট হাতেও রান করেছেন। সব কিছু মিলিয়ে আইএল টি-20তে বাংলাদেশের দুইজন বোলার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান বেশ ভালো একটা দিন কাটিয়েছেন। সাকিব আল হাসানের যে প্রথম উইকেটটা ছিল সেটা একটা আর্মার ডেলিভারির মাধ্যমে উইকেট ছিল, এবং এই আর্মার ডেলিভারিতে আপনি যদি সিমের রিপ্রেজেন্টেশনটা একটু লক্ষ্য করে দেখেন, বলটা যেভাবে আপরাইট যাচ্ছিল ব্যাটার বরাবর, ইভেন বাহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর, একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, সাকিবের আর্মারের নিখুঁততা যেন প্রেমিকার দুনয়নের মায়ার চাইতেও অনেক বেশি মাত্রায় মায়াবী। এই মায়ায় আচ্ছন্ন হয়েই ব্যাটার কিন্তু উইকেটটা দিয়ে এসেছেন। একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে এক্ষেত্রে সবচাইতে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সাকিব আল হাসানের বোলিংয়ের ড্রিফটের জায়গাটা। এই ড্রিফট বিষয়টাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু এই আর্মারের ক্ষেত্রে সাকিব আল হাসান আসলে কীভাবে আর্মারটা করে থাকেন সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। খেয়াল করে দেখবেন এক্ষেত্রে কিন্তু সিমটা সাইডওয়েজ না। আমরা দু ধরনের বলের একটা কম্প্যারিজন করি, একটু খেয়াল করে দেখবেন যে নর্মাল স্টক ডেলিভারির সময় সাকিব আল হাসানের বলের সিমের রিপ্রেজেন্টেশনটা কিন্তু সাইডওয়েজ, অর্থাৎ পাশাপাশি। তবে আর্মারের ক্ষেত্রে বলের সিমের রিপ্রেজেন্টেশনটা কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লম্বা লম্বি, অর্থাৎ যেটাকে আমরা ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি বলি। এবং রিলিজের পয়েন্টটাতে আপনি একটু চিন্তা করে দেখেন যে আর্মারের সময়টাতে সাকিব আল হাসানের রিলিজটাতে কিন্তু লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে তার ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারটাকেই তিনি সবচাইতে বেশি এই জায়গাটায় প্রেশার ক্রিয়েট করছেন, এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমে তিনি এই জায়গাটায় বলটা করছেন। থাম্বের সঙ্গে একটা সংস্পর্শ অবশ্যই আছে। তবে যখন তিনি সাইডওয়েজ বলটাকে মুভ করাচ্ছেন, যেটাকে আমরা বলি তার স্টক ডেলিভারি, সেই সময় কিন্তু আলটিমেটলি তিনটা আঙ্গুলেরই এক ধরনের প্রেশার পয়েন্ট প্রয়োজন আছে, বা তিনটা আঙ্গুলের বৈশিষ্ট্যের জায়গা প্রয়োজন আছে। তবে সাকিবের এই আর্মারগুলোর পেছনে আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তিনি আসলে বলটায় কতখানি ড্রিফট পেয়েছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, সাকিব যে বলটা করেছেন সেই বলটা কিন্তু 93 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। জোরের উপরে বলটা ফ্লাইট পেয়েছে অনেকক্ষণ, অর্থাৎ ফ্লাইটটা দেখে মনে হচ্ছিল যে বলটা হয়তো বা 80 বা 82 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে, কিন্তু বলটা হয়েছিল 93 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যালং উইথ দ্য ফ্লাইট। এই যে ফ্লাইটে বলটা এত জোরে গেছে বা এত জোরের পরেও ফ্লাইটে ছিল, এটাই ব্যাটসম্যানকে কিন্তু ডিসিভ করেছে, এবং এই জায়গাটাতেই তার ড্রিফটের সবচাইতে বড় পরিচায়ক। আপনি একটা পরিসংখ্যান লক্ষ্য করে দেখবেন যে খেলার মাঝেই দেখানো হচ্ছিল যে ওই রাতটাতে অন্যান্য স্পিনাররা কতটুকু ড্রিফট পেয়েছে, সাকিব আল হাসান কতটুকু ড্রিফট পেয়েছেন। সাকিবের ড্রিফটের পরিমাণটা ছিল 2.3 ডিগ্রি, অন্যদিকে অন্যান্য স্পিনারদের ড্রিফটের পরিমাণটা ছিল 2 ডিগ্রিরও নিচে। এই ড্রিফট বিষয়টা কি? ড্রিফট বলতে বোঝায় কোনো একজন স্পিনার যখন বল করেন সেই বলটা বাতাসে আসলে কতখানি ঘুরছে, বাতাসে কতখানি মুভ করছে, মাটিতে পড়ার পর না। মাটিতে পড়ার পর যেটা, সেটা তো হচ্ছে আমরা যেটাকে বলি ডিভিয়েশন, কিন্তু বাতাসে কতখানি ঘুরছে সেটাকে বলা হয় ড্রিফট। সাকিব আল হাসানের বল বাতাসে অনেক বেশি মাত্রায় ঘুরছিল। এখন এই যে বাতাসে বেশি মাত্রায় ঘুরে, এটার ফলে আসলে কি হয়? এটার ফলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ব্যাটার তো বলটা যখন আসছে লাইনটাকে অ্যান্টিসিপেট করার চেষ্টা করেন, কিন্তু বল যখন বাতাসে বেশি ঘুরবে ওই সময়টায় কিন্তু ব্যাটার ফলস শটের দিকে চলে যান, অর্থাৎ ব্যাটার যে সময় ব্যাটটাকে চালান বলটা তার চাইতে লেটে আসে। বল যত বেশি মাত্রায় বাতাসে ড্রিফট পাবে তত বেশি মাত্রায় ব্যাটসম্যানের ফলস শট খেলার প্রবণতা বাড়বে, অর্থাৎ ব্যাটসম্যান তত বেশি মাত্রায় কনফিউজড হবেন, কারণ ব্যাটসম্যান বলের লাইনটাকে জাজ করে অলরেডি শটে চলে গেছেন। বাট ড্রিফটের কারণে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে ব্যাটার শট খেলার পরে বলটা লেটে আসে। এখন এই ড্রিফট বিষয়টা কি? এই ড্রিফটের সঙ্গে ফিজিক্সের ম্যাগনাস এফেক্টের একটা অনেক বড় সম্পর্কের জায়গা আছে। নর্মালি যখন একজন বোলার বলটাকে ছোড়েন তখন আসলে কি কি ঘটে? তিনটা ঘটনা ঘটে একজন স্পিন বোলারের ক্ষেত্রে। একটা হচ্ছে বলটা একটা ফরওয়ার্ড ভেলোসিটি পায়, বলটা একটা ফরওয়ার্ড ভেলোসিটি পায় কারণ বলটা সামনের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বলটা একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পায় কারণ বলটা ঘুরছে, টার্ন নিচ্ছে। তৃতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে বলের একটা সিম এক্সিস থাকে, অর্থাৎ সিম এক্সিস বলতে যেই দিকে বলটা যাচ্ছে। সাকিব আল হাসানের আর্মারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে সিম এক্সিসটা কিন্তু বাহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর এবং লম্বালম্বি সামনের দিকে যাচ্ছে। এখন ঠিক এই জায়গাটাতেই যে সময় বলটা মাটিতে ড্রপ করার পর যে ডিভিয়েশনটা, বলটা যে মুভ করে, এই দুইটার একটা কম্বিনেশনে বলটা অনেক বেশি মাত্রায় ডেডলি হয়ে যায়, এবং বলটা যখন মাটিতে ড্রপ করছে সেটাকে আমরা বলি ডিপিং। এখন আমরা প্রথমত ম্যাগনাস এফেক্ট নিয়ে আলোচনা করতে চাই, যে জায়গাটাতে আসলে ড্রিফটটা সবচাইতে সম্পর্কযুক্ত।
একটা বল ছোড়ার পর বলটা যখন বাতাসে যায় তখন বলের একটা দিকে বাতাসের ফ্লোটা অনেক বেশি থাকে, অর্থাৎ এয়ার ফ্লোটা বেশি থাকে, আরেকটা দিকে বাতাসের এয়ার ফ্লোটা কম থাকে। এখন যেই দিকে এয়ার ফ্লোটা বেশি থাকে ওই দিকে প্রেশারটা, বাতাসের প্রেশারটা কম থাকে। অন্যদিকে যেদিকে বাতাসের এয়ার ফ্লোটা কম থাকে সেই দিকে প্রেশারটা বেশি থাকে। এই দুই প্রেশারের পার্থক্যের জন্য কিন্তু ড্রিফটিংটা তৈরি হয়, এবং সেই ড্রিফটিংটা তৈরি হয়, এই পুরো মেকানিজমটাকে বলা হয় ম্যাগনাস এফেক্ট। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি ডিপিং, বলটা যখন মাটিতে পড়ছে, বলটা কিন্তু ফ্লাইটে থেকে বেশ ফোর্সের সঙ্গে মাটিতে গিয়ে পড়ছে, এই জায়গায় ম্যাগনাস এফেক্টের তত্ত্বটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বলটা যখন বাতাসে যাচ্ছে তখন বাতাসে কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে, এবং বলের যে নিচের অংশ, বলের নিচের অংশ কিন্তু স্পিনের দিকের সাথে রোটেট করছে, বা বলের নিচের অংশ স্পিনের দিকের সাথে ফোর্স পাচ্ছে। অন্যদিকে বলের ওপরের অংশে কিন্তু স্পিনের বিপরীত দিকে ফ্লো পাচ্ছে, বা স্পিনের বিপরীত দিকে সেই জায়গাটায় বেগ পাচ্ছে। এখন এই জায়গাটাতে আমরা যদি নিউটনের থার্ড লটা চিন্তা করি তাহলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বলের ওপরের অংশে যেখানে বাতাসের ফ্লোটা অনেকটা ক্যাওটিক ওয়েতে যাচ্ছে এবং সেই জায়গাটায় যে ফোর্সটা, সেই ফোর্সটা ওপরের দিকে চলে যাচ্ছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেই ফোর্সটা ওপরের দিকে যাচ্ছে সেই ফোর্সটা তো আবার নিচের দিকেও নামছে আর একটা ভিন্ন ফোর্স, অর্থাৎ একটা বিপরীত ফোর্স। সো ওই যে নিচের দিকে যে ফোর্সটা নামছে, যেটা আসলে মূলত বলের স্পিনের দিকের সাথে, ওই জায়গাটায় কিন্তু জোরের সঙ্গে বলটা ডিপ করছে। সো আলটিমেটলি একজন বোলার যখন ফ্লাইটটা দিচ্ছেন তার বলের ড্রিফটিংটা যত বেশি, তার ডিপিংটাও কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা তত বেশি, এবং সেটা ব্যাটারের জন্য অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায়। আমি জানি বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ফিজিক্সের এই লর মাধ্যমে ব্যাখ্যা করাটা অনেকের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে, অনেকে হয়তো নাও বুঝতে পারেন, বাট ক্রিকেট দিন শেষে একটা সায়েন্টিফিক গেম, এবং এই জায়গাটার সঙ্গে ডেফিনেটলি ফিজিক্স তো রিলেটেড আছে। এবং সাকিব আল হাসান যখন এই ধরনের বোলিং করেন, সেই ধরনের বোলিংয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতেও তো আসলে ভালো লাগে, এবং এত সুন্দরভাবে তিনি আসলে আর্মার ডেলিভারিটা করেছেন এবং সিমের রিপ্রেজেন্টেশনটা ছিল। আবারও বলতে হবে সেটা হচ্ছে সাকিবের আর্মারের নিখুঁততা প্রেমিকার দুনয়নের মায়ার চাইতে অনেক বেশি মাত্রায় মায়াবী, এবং এই মায়ায় আচ্ছন্ন হয়েই ব্যাটার কিন্তু পুরোপুরি ডিসিপ্ট হয়ে গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো। তার আগে এই এন্টায়ার বোলিং ইনিংসের একটা বিশ্লেষণ যদি করি, সাকিব প্রথম যে ওভারটা করেছেন প্রত্যেকটা বল করেছেন 90 কিলোমিটারের উপরে, 93, 95, 90, 90, 92 এরকমভাবে। কিন্তু যখন তিনি তার আবার দ্বিতীয় তৃতীয় ওভারে মূলত যখন চলে এসেছেন তখন বলের পেস ছিল 80, 81। জেসন রয় যখন ব্যাটিং করতে নেমেছেন, সাকিবের বলের স্পিড যখন বল পুরনো হয়েছে 80, 81-তে নামিয়ে দিয়েছেন। সো দিস ইজ দ্য ভ্যারিয়েশন হোয়াট হি ওয়াজ ইউজিং, এবং তার সাকসেসের পেছনে তো আসলে কোনো নির্দিষ্ট কারণ নেই। আগের দিনই তিনি বল ফেলতেই পারছিলেন না, পরের দিন আবার এত নিখুঁত বোলিং করলেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মাসল মেমোরি বলে তো একটা কথা আছে, কখনোই আসলে ভোলেন না, মানে ওই জিনিসটা সবসময় বজায় থাকে। সো বাংলাদেশের সবাই ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করছেন, দেখতে তো অবশ্যই ভালো লাগছে। রিশাদ পারফর্ম করেছেন, মোস্তাফিজ পারফর্ম করেছেন, আমরা তাসকিনকেও পারফর্ম করতে দেখছি কম বেশি, সাকিব আল হাসানও পারফর্ম করেছেন। সো সব কিছু মিলিয়ে ক্রীড়ামোদী যারা আছেন, খেলানুরাগী যারা আছেন, তাদের জন্য অবশ্যই একটা ভালো দিন গেছে।